আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি ঘোস্ট ইনসিডেন্টে এবং আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমাদের অনুষ্ঠানটি শুনছেন, রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং রমজান মাসের শুরুতে আজকে আমাদের ঘোস্ট ইনসিডেন্টের চতুর্থ পর্ব। রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা আশা করি মহান প্রতিপালক যেন সুস্থভাবে রোজা পালন করার তৌফিক দেন সবাইকে। সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ঘোস্ট ইনসিডেন্টের এপিসোড। যারা জানেন না, আমাদের চ্যানেল শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য ভয়ানক ঘটনা প্রচার করে থাকি। আপনি আপনার জায়গা থেকে এটিকে কাল্পনিক ভাবতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমাদের জীবনে অনেক সময় কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা থাকে না। হয়তো আপনাদের কারো জীবনে এমন ঘটনা ঘটেছে আপনার মন থেকে কখনো ভুলতে পারেননি। এমন ভয়ানক ঘটনা আমাদের পাঠাতে আপনার ঘটনা লিখে ঘোস্ট ইনসিডেন্টের ফেসবুক পেজে পাঠিয়ে দিন। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের পেজ লিংক। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তিনি যেভাবে লিখেছেন সেইভাবেই বলার চেষ্টা করছি। তিনি প্রথমেই লিখেছেন, 48টি শূকরের রক্ত দিয়ে যে কালো জাদু সম্পূর্ণ হয় তার 48 দিন পরেই সপরিবারের মৃত্যু ঘটে। কিন্তু কেন? আশা করি ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। ঘটনায় চলে যাচ্ছি। হার্টের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি মেয়ের মৃতদেহ। পেটটা এমনভাবে কাটা হয়েছে যেন মনে হচ্ছে করাত দিয়ে টেনে টেনে কেউ কেটেছে। এমনকি লাশটির নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছে। লাশটিকে দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্ট পেয়েছে মৃত্যুর সময়। সকালে লাশটি দেখার জন্য লোকের ভিড় জমে। তারপর পুলিশ এসে মেয়েটিকে নিয়ে যায়। ময়না তদন্তের জন্য লাশটিকে ডোমের কাছে পাঠানো হয়। ড্রোম প্রচুর পরিমাণে মদ খেয়ে লাশ কাটাকাটি শুরু করে দেয়। লাশটিকে কাটতে গিয়ে ডোম দেখে গলার মধ্যে একটি ডায়মন্ড আটকে আছে। ডোম সেটি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। অনেক দিন পর মূল্যবান একটি জিনিস পেল সে। একবারও চিন্তা করেনি সেই ডায়মন্ডের জন্য তার জীবনে নেমে আসতে পারে অভিশপ্ত কালো রাত্রি। কিছুক্ষণ পর চিকচিক কণ্ঠে কে যেন বলতে লাগলো, ডায়মন্ডটি যেখান থেকে নিলে সেখানেই রেখে দাও। বারবার সে একটি কথাই বলে, যেখান থেকে নিলে সেখানে রেখে দাও। এরপর পাশের রুম থেকে জোরে জোরে মায়াবী কান্নার আওয়াজ আসতে লাগলো। ডোম মদের নেশায় প্রথমে ভুল ভাবলেও কান্নার আওয়াজ শুনে সে সত্যিই ভয় পেয়ে যায়। এমন লাশ আগে কখনো দেখেনি। ময়নাতদন্ত সম্পূর্ণ হলে ডাক্তার লাশটিকে গ্রামে পাঠিয়ে দিতে বলে, কিন্তু লাশটিকে গ্রামে নেওয়ার জন্য কোনো ড্রাইভার রাজি হয়। কেননা লাশটির চেহারা খুবই ভয়ঙ্কর দেখতে ছিল এবং ড্রোমের কথা শুনে তারা আরও বেশি ভয় পায়। তাছাড়া মেয়েটির গ্রাম শহর থেকে অনেক দূরে। ডাক্তার বলে, যত টাকা লাগে আমি দেব, তাও লাশটিকে নিয়ে যাও। অবশেষে একজন ভ্যান গাড়ি চালক রাজি হয়। সে সব ধরনের গাড়ি চালাতে পারদর্শী। অবশেষে ভ্যান গাড়ি চালক আর একটি ওয়ার্ড বয় অ্যাম্বুলেন্সে করে লাশটিকে নিয়ে রওনা দেয়। আস্তে আস্তে রাত গভীর হয়ে আসে। চারিদিকে নিস্তব্ধতা, শরীর রক্ত যেন শীতল হয়ে যাচ্ছে দুজনের। এর মধ্যে হঠাৎ করেই মায়াবী কান্নার আওয়াজ শুরু হয়। ড্রাইভার সেই মেয়েটির স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু ওয়ার্ড বয় প্রথমে লক্ষ্য না করলেও পরবর্তীতে শুনতে পেল। দুজনেই চমকে ওঠে, মৃত লাশ কিভাবে কান্না করে। লাশটি অশ্রু কণ্ঠে বলতে লাগলো, যে যাই বলুক না কেন গাড়ি থামাবেন না, যে যাই বলুক না কেন গাড়ি থামাবেন না। তারা এটি শুনে আরও ভয় পেয়ে যায়। মিনিট 5 পর ওরা দেখতে পায় রাস্তার মাঝখানে দুজন দাঁড়িয়ে আছে আর গাড়ি থামাতে বলছে। ভদ্রলোকটি বলছে, আমার শাশুড়ি আম্মা মারা গেছে, খুবই ইমার্জেন্সি, সেখানে পৌঁছাতে হবে, কিন্তু রাস্তায় তেমন কোনো গাড়ি নেই। আপনি যদি আমার স্ত্রীকে একটু সামনের দিকে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। ড্রাইভার কিছু না ভেবেই বলে, আচ্ছা ঠিক আছে, পেছনে বসতে পারেন, সামনে কোনো সিট খালি নেই। কিন্তু মহিলাটিকে দেখে বোঝা যাচ্ছিল না ওনার আম্মা মারা গেছে। কেননা সে অনেক সাজগোজ করে নীল শাড়ি পরে আছে। এসব দেখে কে বিশ্বাস করবে যে ওনার আম্মা মারা গিয়েছে? তাছাড়া পৌঁছে দেওয়ার কথা শুনে সে আরো মুচকি হেসে উঠল। এসব দেখে ড্রাইভারের মনে সন্দেহ হয়, কিন্তু সন্দেহ হলেও আর কিছু করার নেই। এরপর মেয়েটি আবারও অশ্রুসিক্ত কণ্ঠে বলে, তোমাদের না বলছি যে যাই বলুক না কেন গাড়ি থামাবে না, তোমরা গাড়ি থামালে কেন?
তখন ড্রাইভার ভাবনায় পড়ে যায়, কি হচ্ছে এসব। একটুখানি পর ধুপ ধুপ করে শব্দ হয়, মনে হচ্ছে ভেতরে দুজন মারামারি করছে। তখন মহিলাটি গাড়ি থামাতে বলে, আর রাগান্বিত হয়ে গাড়ি থেকে নেমে ধান ক্ষেতের দিকে হেঁটে চলে যায়। তার কিছুক্ষণ পর ড্রাইভার গন্তব্যস্থলে পৌঁছে পড়ে। ওরা সেখানে পৌঁছে জানতে পারে মেয়েটির বাবা 2 দিন আগে মারা গিয়েছে, কিন্তু কেন বা কিভাবে জানা যায়নি। যখন মেয়েটির লাশ গাড়ি থেকে নামানো হয় তখন দেখা যায় মেয়েটির শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে একদম চাকার সাথে গড়িয়ে মাটিতে পড়ছে। এছাড়া লাশটি সম্পূর্ণ সাদা কাপড়ে মোড়ানো ছিল, কিন্তু নামানোর পর লক্ষ্য করে মেয়েটির মাঝখানের একটি আঙ্গুল কে যেন কেটে নিয়েছে। তখনই ড্রাইভারের মনে পড়ে সেই মহিলার কথা। গাড়ির পেছনে ধূপ ধূপ আওয়াজ হচ্ছিল, তখন মহিলাটি ওই কাজটি করতে সক্ষম হয়। তারপর ড্রাইভার এবং ওয়ার্ড বয় মেয়েটির জানাজায় শরিক হয়। জানাজা শেষে আসার সময় তাদের চোখে মেয়েটির প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর মনে হয় মেয়েটি তাদেরকে অশ্রুসিক্ত কণ্ঠে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু সেটা তাদের পক্ষে বোঝা সম্ভব হয়নি। ঘটনা বোঝার সুবিধার্থে মেয়েটির নাম ছিল জেরিন। জেরিন ছিল একজন কলেজ ছাত্রী। এছাড়া পড়াশোনায় অনেক ভালো ছিল। যেমন ভালো তেমন সুন্দরী। হঠাৎ একদিন জীবনে নেমে আসে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। ওর কলেজের একটি ছেলে ওকে প্রেমের প্রস্তাব দেয়। সে প্রথমে ইগনোর করলেও পরবর্তীতে তা জটিল হয়ে দাঁড়ায়। লজ্জায় সে কাউকে কিছুই বলে না। তাছাড়া জেরিন গ্রাম থেকে শহরে এসেছে স্বপ্ন পূরণের লক্ষ্যে, কিন্তু সে স্বপ্ন যেন স্বপ্নের মতোই রয়ে গেল, তার বাস্তবায়ন করা হয়নি। ছেলেটি জেরিনের বান্ধবীর কাছ থেকে নাম্বার নিয়ে ওকে বাজে বাজে মেসেজ দেয়। জেরিন রাগান্বিত হয়ে কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয়, কিন্তু প্রিন্সিপাল বিষয়টির ততটা গুরুত্ব দেয় না। পরবর্তীতে যখন বিষয়টি পুলিশের কাছে জানানো হয় তখন পুলিশ বেশ কয়েকটি অভিযোগের জন্য ছেলেটিকে 7 মাসের জেল দেয়। তাতে জেরিন অনেক খুশি, কিন্তু জানতো না এরপর কি হতে চলেছে। জেরিন ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার পর কিছুদিনের জন্য বাসায় আসে। আসার পরে সে লক্ষ্য করে তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, আর পিঠের প্রায় অংশে অসহ্য ব্যথা অনুভব করছে সে। এছাড়া গলায় লালচে খামসি কামড়ের দাগ স্পষ্টভাবে দেখতে পেত। ওর মনে হতো আশেপাশে কেউ ঘুরে বেড়ায়। প্রথমে জেরিন বিষয়টাকে বেশি গুরুত্ব না দিলেও যত সময় পার হতে লাগলো তত সমস্যা বাড়তে লাগলো। কখনো বুকে জ্বালা পোড়া, কখনো পাশে নীল শাড়ি পরা কাউকে শুয়ে থাকতে দেখা, আবার কখনো মাঝরাতে দরজার সামনে কালো কাপড়ে ঢাকা অপরিচিত এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা। এবার আসা যাক ডোমের কাছে। ডোম মদের নেশায় তৃপ্ত হয়ে 17,500 টাকায় মূল্যবান ডায়মন্ডটি বিক্রি করে দেয়, যার জন্য ডোম এক ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হয়। স্বপ্নে ড্রাইভার এসে বলে, তুমি ডায়মন্ডটি যেখান থেকে নিলে সেখানে রেখে আসো। আর নীল শাড়ি পরা মেয়েটি বলে, তুমি ডায়মন্ডটি আমার কাছে দিয়ে দাও, না হয় আমি তোমার পরিবারের সবাইকে কালো জাদু করব। ডোম বুঝলো না কি হচ্ছে এসব, আর ভাবে আমার কাছে যে ডায়মন্ড আছে এসব এরা জানলো কিভাবে। সকালে ঘুম থেকে উঠে দেখে ডায়মন্ডটি ডোমের পাশে পড়ে আছে। ডোম আশ্চর্য হলো, এটি তো আমি দোকানদারের কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু এখানে আসলো কিভাবে। এভাবে ডোম ডায়মন্ডটি 3 বার বিক্রি করে দেয়, কিন্তু ড্রাইভার ভয়ঙ্কর রূপ নিয়ে দোকানদারকে মেরে ডায়মন্ডটি নিয়ে আসে। পরের বার দোকানদার ডায়মন্ডটি না নিয়ে ডোমকে অনেক কথা শোনায়। দোকানদার বলে, তুমি বাটপার আর চোর, আমি এই জিনিসটি আর নিতে পারবো না। রাত গভীর হলে এক ড্রাইভার এসে ডায়মন্ডটি নিয়ে যায়। তোমার জিনিস তুমি রেখে দাও। তার 1 সপ্তাহ পরে ডোমের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ডোমের স্ত্রী মারা যাওয়ায় ডোম মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। হঠাৎ করে সবকিছু যেন কেমন হয়ে গেল। সেদিনের পর আবারও নীল শাড়ি পরা মেয়েটি স্বপ্নে এসে বলে, আমি তোমায় বলেছিলাম ডায়মন্ডটি দিয়ে দিতে, কিন্তু তুমি দাওনি। এখন সবেমাত্র তোমার স্ত্রীকে মারলাম, এরপর তোমার ছোট বাচ্চাটিকেও মারব। ভালোই ভালোই ডায়মন্ডটি দিয়ে দাও, না হয় খুবই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এসব শুনে ডোম পাগলের মতো হয়ে যায়। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না।
কে এই মহিলা? এইদিকে ড্রাইভারের স্বপ্নে জেরিন এসে বলে, তুমি ডোমের কাছ থেকে ডায়মন্ডটি নিয়ে নাও আর রহস্যটি উদ্ঘাটন করো। পরের দিন ড্রাইভার আরেকটি লাশ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য হসপিটালে যায়। হসপিটালে ডোমকে দেখে আশ্চর্য হয়ে যায়। ডোমও ড্রাইভারকে দেখে অবাক হয়ে যায়। তখন দুজনের মধ্যে কথা হয়। ডোম বলে, তুমি কে আর কেন আমার স্বপ্নে বারবার আসো? ড্রাইভার বলে, আমিও তো সেটাই জানতে চেয়েছিলাম। ওই দিন মেয়েটির লাশটি নেয়ার পর থেকে আজে বাজে স্বপ্নের সম্মুখীন হচ্ছিলাম। আমাকে রহস্য উদ্ঘাটনের কথা বলে, কিন্তু কি রহস্য আজও জানলাম না। ডোম, তাহলে এখন কি হবে? কয়েকদিন আগে আমার স্ত্রী মারা গিয়েছে, জানি না এরপরে কি হতে চলেছে। ড্রাইভার তখন বলে, ডায়মন্ডটি কোথায় সোজাসুজি বলে দাও, লোভ করলে কিন্তু তোমার আরো বড় ক্ষতি হবে। ডোম বলে, কিসের ডায়মন্ড? আর তুমি জানলে কি করে? আমার কাছে কোনো ডায়মন্ড নেই। তার কয়েকদিন পর একইভাবে ডোমের বাচ্চাটিও মারা যায়। তখন সে আরো বেশি ভেঙে পড়ে। সে ভাবে, কি এমন পাপ করলাম যার জন্য এত কঠিন শাস্তি পেতে হচ্ছে? এই ডায়মন্ডটির জন্য আজ আমার স্ত্রী আর বাচ্চার প্রাণ গেল। জানতে হবে এর পেছনে কি লুকিয়ে আছে। তখন ডোম বিষয়টি একটি হুজুরের সাথে শেয়ার করে। হুজুর বলে, তোমার পরিবারের ওপর এক মহিলা কালো জাদু করেছে, কিন্তু কে সেটা জানা মুশকিল। তবে রহস্য উদ্ঘাটন করার জন্য একটি উপায় আছে। ডোম, জি বলেন হুজুর। হুজুর বলে, তোমার কাছে যে ডায়মন্ড আছে সেটি কোথায় রাখলে? ডোম বলল, ড্রয়ারের মধ্যে রেখেছি। হুজুর, সেটি এখন নিয়ে আসতে হবে। একটি কথা মনে রাখবে, কারো উপর কালো জাদু করা একদম সহজ, কিন্তু কালো জাদুর পর সেই মানুষটিকে বাঁচানো অসম্ভব। শতকরা 10% মানুষ বাঁচে, বাকিদের বাঁচানো বড়ই কঠিন। এখন সবকিছু বলার সময় নেই, যা করার তা এক্ষুনি করতে হবে, না হয় পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। চলো, তোমার বাসায় যেতে হবে। এরপর হুজুর, ড্রাইভার আর ডোম তিনজন রওনা হয় ডায়মন্ডটি নিয়ে আসতে। কিন্তু বাসায় পৌঁছে দেখা যায় ড্রাইভার আর ডোম দুজনে বাসায় ঢুকতে পারলেও হুজুর কোনোভাবেই বাসায় ঢুকতে পারে না। অদৃশ্য কোনো এক শক্তি যেন ভেতরে যেতে বাধা দিচ্ছে। তখন হুজুর কয়েকটি সূরা পাঠ করে আর তারপর ডায়মন্ডটি নিয়ে বেরিয়ে আসে। এরপর তিনজন মিলে জেরিনের বাসায় যায়। গিয়ে দেখে তাদের বাড়িটি তালাবদ্ধ। এক ভদ্রলোকের কাছে থেকে জানা যায় কিছুদিন আগে জেরিনের বাবা মা মারা যায়। এরপর থেকে সম্পূর্ণ বাসাটি খালি। হুজুর, জেরিন কে আপনার? ভদ্রলোক, আমি জেরিনের ছোট চাচা। হুজুর, একটু তাদের কবরগুলো দেখিয়ে দিতে পারেন? ভদ্রলোক, জি অবশ্যই। এরপর হুজুর ডায়মন্ডটি 3 কবরের মাঝখানে রাখতেই আসল রহস্য বেরিয়ে আসে। নীল শাড়ি পরা মহিলাটি আর কেউ নয়, জেরিনের ছোট চাচি আফসানা। ঘটনাটি শুরু হয় যখন জেরিনের দাদা মারা যায়। জেরিনের দাদা মারা যাওয়ার সময় সম্পত্তি 3 ভাগে 2 ভাগ ছেলের নামে, বাকি 1 ভাগ ছোট ছেলের নামে লিখে দেয়। আর ডায়মন্ডটিরও নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া, সেই ডায়মন্ডটিও বড় ছেলের হাতে তুলে দেয়। বড় ছেলে হচ্ছে জেরিনের পিতা মতলব, আর ছোট ছেলে হচ্ছে রাজীব। একদিন আফসানা রাগান্বিত হয়ে রাজীবকে বলে, সব সম্পত্তির মালিক তো এখন তোমার বড় ভাই, তুমি কি পেলে? না পেলে সম্পত্তি, না পেলে ডায়মন্ড, গাধার মতো সারাদিন পড়ে থাকো কাজকর্ম নিয়ে। এদিকে তোমার ভাই যে জমি বিক্রি করে বড়লোক হয়ে যাচ্ছে, তার খেয়াল কি তোমার মাথায় আছে? রাজীব বলে, আমার ভাই এমন হতে পারে না, সে অনেক সহজ সরল আর আমাকে স্নেহ করে। আফসানা বলে, আজ না হয় সরল, কাল তো আর সহজ সরল থাকবে না, তখন তোমার কি অবস্থা হবে একবারও ভেবেছো? রাজীব বলে, তাও ঠিক, এতদিন ধরে মাথায় এই বুদ্ধিটি আসেনি, তাহলে এখন কি করা যায়? আফসানা তখন বলে, কালো জাদু করতে হবে, আর এমনভাবে কালো জাদু করতে হবে যেন সপরিবারে সবাই পাগল হয়ে যায়। রাজীব বলে, কোনো ক্ষতি হবে না তো পরে আবার? তাছাড়া কালো জাদু করবে বা কার থেকে? আমার কেমন জানি ভয় হচ্ছে। আফসানা বলে, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, আমি একজন লোককে চিনি, কাল সকালে আমি তার কাছে যাব। অবশেষে আফসানা লোকটার কাছে যায়।
যাওয়ার পর তান্ত্রিকের সাথে মতবিনিময় করে। আফসানা বলে, বাবা আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে একটি সমস্যা নিয়ে, আশা করি বিষয়টি এড়িয়ে যাবেন না। তান্ত্রিক বলে, কি বিষয় বলতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব। আফসানা এরকম সেরকম সমস্যা, আপনি তাদের উপরে কালো জাদু করেন। তান্ত্রিক বলে, আমি এসব ছেড়ে দিয়েছি, আমার পক্ষে করা অসম্ভব। আফসানা, বাবা আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব, যত টাকা চাইবেন তত টাকা পাবেন, তারপরও কাজটি করা লাগবে। তান্ত্রিক বলে, তুমি যখন বেশি জোর পূর্বক বলছো তাই কাজটি আমি করব, তবে কিছু শর্ত আছে। কালো জাদু যে কারো উপর করা যায়, কিন্তু একবার কালো জাদু করার পর সে মানুষটিকে বাঁচানো খুবই কঠিন। আমি কালো জাদু করতে পারি, কিন্তু কাউকে বাঁচাতে পারি না, যেটা মহান আল্লাহ তাআলা ব্যতীত বাঁচানোর আর কারো সাধ্য নেই। আফসানা, আচ্ছা ঠিক আছে, আপনি এমনভাবে কালো জাদু করবেন যেন জ্বালাপোড়া সহ্য করতে না পেরে তাদের মৃত্যু হয়। তান্ত্রিক বলে, তার জন্য 48টি শূকরের কালো রক্ত আর সাদা গোলাপ ফুল প্রয়োজন, যার মেয়াদ হবে 48 দিন। এরপর তাদের জ্বালাপোড়া শুরু হবে। এই কাজটি ভূত প্রেত প্রেতাত্মা বা খারাপ জিনদের বশ করিয়ে করা হয়। এছাড়া কাজটি সম্পূর্ণ হলে দুজনকে বলিদান দিতে হবে, সেটা জিন নির্ধারণ করবে। এসব কিছু রাজীবের জানার বাহিরে, কেননা তাকে শুধু বলা হয়েছে পাগল করা হবে, কিন্তু সপরিবারের মৃত্যুর ব্যাপারে বলা হয়নি। এবার আসা যাক জেরিনের বিষয়ে। জেরিনের মৃত্যুর মূল কারণ কালো জাদু নয়, বরং আত্মহত্যা। কালো জাদু করা হয়েছিল ঠিকই, কিন্তু মৃত্যুর রহস্য ছিল ভিন্ন। যে ছেলেটিকে 7 মাসের জন্য কারাগারে বন্দি করা হয়েছিল, তার পরিবার কোনো একজনকে টাকা দিয়ে 1 মাসের মধ্যেই ওকে মুক্ত করতে সক্ষম হয়। এরপর ছেলেটি ক্ষুব্ধ হয়ে জেরিনের উপরে প্রতিশোধ নেয়। ছেলেটি প্রথমে জেরিনের বান্ধবীর সহায়তা নেয়। তার বান্ধবী ছেলেটির কথা অনুসারে রেস্টুরেন্টে যাওয়ার পরিকল্পনায় জেরিনকে হোটেলে নিয়ে যায়। আসলে তার বান্ধবীও জানতো না এত খারাপ কিছু হবে। তখন ছেলেটি সহ মোট 3 জন মিলে জেরিনের সাথে অপকর্মে লিপ্ত হয়, তাও আবার খুব খারাপভাবে। বলতে গেলে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত শুরু। এরপর জেরিন সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার। পরিশেষে ফ্ল্যাটের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তাছাড়া আত্মহত্যা করার পূর্বে জেরিন ডায়মন্ডটি খেয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু সেটা গলায় আটকে পড়ে। এরপর সম্পূর্ণ কাহিনীটি হুজুর পুলিশের কাছে খুলে বলে। তখন পুলিশ আফসানা, রাজীব আর সেই ছেলেটিকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যায়। ছেলেটি সম্পর্কে পুলিশের হাতে যথেষ্ট প্রমাণ না থাকায় 2 বছরের সাজা দেয়। আফসানা আর রাজীবকে নিয়ে কোর্ট ফায়সালা করবে। আফসানার বাসায় পুলিশ 3টি হাতের আঙ্গুল খুঁজে পায়, যেগুলো কালো জাদুর জন্য যথেষ্ট প্রমাণস্বরূপ। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, তার 2 দিন পরেই কারাগারে আফসানা আর জেরিনের মৃত্যু হয়। কেননা তান্ত্রিক আগেই বলেছিল, তোমার কাজটি সম্পূর্ণ হলে দুজনকে বলিদান দিতে হবে। পরিশেষে জিন তাদের নির্ধারণ করে। আলাদাভাবে ডোমের বিষয়টি বলার কিছুই নেই। আফসানা ডায়মন্ডের আশায় ডোমের পরিবারের ওপর কালো জাদু করেছিল। আমি সর্বোচ্চ চেষ্টা করলাম ঘটনাটি একটু গুছিয়ে বলতে, জানি না কতটুকু পেরেছি, তবে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে তিনি ঘটনাটি শেষ করেছেন। আসলে বলতে গেলে আপনি যাই করেন না কেন, তার ফল আপনাকেই ভোগ করতে হবে। আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের পাঠাতে অবশ্যই ফোকহোস্ট ইনসিডেন্টের ফেসবুক পেজে আপনার ঘটনা লিখে মেসেজ করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আমি বলতে চাই, এই জীবনটি আমাদের খুবই ছোট। কেউ যেন সম্পদের আশায় বা সম্পদ ভাগাভাগির হিংসা মনে পুষে রেখে কারো সাথে এমন কাজ না করে। সম্পদ সে তো রয়ে যাবে, কিন্তু আপনি থাকবেন না। এমন ঘটনা হয়তো আপনাদের আশেপাশে ঘটে, তা অবশ্যই আমাদের পাঠিয়ে দিন। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যেভাবে লিখেছেন সেভাবেই বলছি।
বাবা মার একমাত্র মেয়ে আমি, তাই মিরপুরের 6 তলা বাড়িটা আমি পেলাম। 3 তলার ফ্ল্যাটে থাকি। ফ্ল্যাটটি সুন্দর, তবে রান্নাঘরের ফ্লোরটা অনেকটা উঁচু। ফ্লোরটা এমন কেন বুঝতে পারলাম না। মা বেঁচে থাকতে 3 তলায় কখনো আসিনি, তবে মাকে বলতে শুনতাম 3 তলার ভাড়াটিয়ারা থাকে না। মা থাকতেন 3 তলায়, সেটা বন্ধ রেখে বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দিতাম। একটা বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আসি। অফিস থেকে 6:30টায় বাসায় ফিরে উপরে উঠবার সময় লিফটে একজন বৃদ্ধার সাথে দেখা হলো। বৃদ্ধা শব্দ করে শ্বাস নিচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি অসুস্থ? বৃদ্ধা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কোন ফ্লোরে কাজ করেন? বৃদ্ধা ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠে বলল, 6 তলায়। এত অসুস্থ শরীরে কাজে এসেছেন কেন? বৃদ্ধা উত্তরে বলে, কি করব আম্মা, কাম না করলে খামু কি? আমি জানতে চাইলাম, আপনার আত্মীয় স্বজন কেউ নেই? বৃদ্ধা দুপাশে মাথা নাড়ল। আমি বললাম, ডাক্তার দেখান নাই? ওষুধ খান না? বৃদ্ধা আগের মতোই শ্বাস টেনে টেনে ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠে বলল, ঔষধ কেনার টাকা নেই। আমি ওনাকে বলে আসলাম, আমি 3 তলায় থাকি, কাজ শেষ হলে আমার সাথে দেখা করে যাবেন, কেমন? রাত 9টার দিকে মহিলাটি আমার ফ্ল্যাটে এলো। আমি ওনাকে 1 গ্লাস দুধ খেতে দিলাম। দুধটুকু সে তৃপ্ত সহকারে খেলো। যাবার সময় তাকে ঔষধ কেনার জন্য 3000 টাকা দিলাম। এই ফ্ল্যাটে কিছুদিন আগে উঠেছি, 1 মাসও হয়নি। সব জায়গায় বাবা মার স্মৃতি জড়িয়ে আছে। বাবা মার অমতে রমিজের সাথে পালিয়ে বিয়ে করেছিলাম, তাও প্রায় 7 বছর হলো। এই 7 বছরে বাবা মা কখনো একটা ফোন দিয়েও খবর নেননি। বাবা মারা যাওয়ার পর মাঝে মাঝে মাকে দেখতে আসতাম। 6 মাসের মধ্যে মাও চলে গেলেন। বিয়ের 7 বছরেও আমাদের কোনো সন্তান হয়নি। অফিস থেকে বাসা আর বাসা থেকে অফিস আর আমার একাকিত্ব, এই নিয়ে আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না, তাই বছর বছর বাড়ি পাল্টাতাম। তবে এই ফ্ল্যাটটা আমার নিজস্ব আর খুব সুন্দর, এখানেই বাকি জীবন কাটিয়ে দেব। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি সারা মহল্লা অন্ধকারে ডুবে আছে। লোডশেডিং। আমাদের ফ্ল্যাটের জেনারেটরের কারণে ডাইনিং স্পেসের প্রতিটা বাতি জ্বলছে। বেডরুমে দরজাটা খোলার সাথে সাথেই কে যেন পাশ দিয়ে ঘর থেকে দৌড়ে বারান্দায় চলে গেল। ভয় আর গভীর ভাবনায় বুকের ভিতর হাতুড়ি দিয়ে পিটানোর শব্দ পাচ্ছি। কি হচ্ছে এসব? এই ফ্ল্যাটে ওঠার পরের দিন থেকেই আমি একটা ঘোরের মাঝে ছিলাম। মনে হতো বাবা মাও আমাদের সাথে এখানেই থাকেন। বাড়িতে উঠে আসার প্রথম রাতেই এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, যেটা ভাবলেই এখনো আমার গায়ে কাটা দেয়। গত কিছুদিন ধরেই আমি নিশ্চিত যে এই ফ্ল্যাটে একটা ছোট বাচ্চার আত্মা ঘুরে বেড়ায়। তবে আজকে যে পাশ কাটিয়ে দৌড় দিয়ে গেল, সে তো পায়ের ছাপ ফেলা পিচ্চিটা নয়। তবে একে, এই ফ্ল্যাট কি ভূতের আবাস? পিচ্চিকে নিয়ে আমি ভয় পাচ্ছি না। সকালেই বুঝে গেছি ওকে ভয় পাবার কিছু নেই। তবে ও যে আমার কাজ বাড়িয়ে যন্ত্রণা বাড়াবে তা নিশ্চিত। কিন্তু অন্যজনকে, এই সমস্ত কি আমার সঙ্গে সত্যিই ঘটছে, নাকি আমার মানসিক অসুখটাই এর জন্য দায়ী? বেশি ভেবে সময় নষ্ট করতে চাইলাম না। রমিজ একটু পরেই চলে আসবে, তখন ওর সাথে শেয়ার করব। হঠাৎ করেই সব ঘরের আলো জ্বলে উঠল। হাঁপ ছেড়ে বাঁচলাম। প্রচণ্ড গরম। শাওয়ার নেব। আলমিরার পাল্লা খুলে প্রচণ্ড জোরে চিৎকার দিলাম। নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। ছোট একটা মেয়ে, বয়স 6 বা 7 হবে, আলমিরার নিচের তাকে কাপড়ের ওপরে 2 পা মেলে বসে আছে। ঘাড় পর্যন্ত কোকড়া চুল, কিছু চুল ওর কপালে পড়ে আছে। কালো মেয়েটির বড় বড় চোখ দুটি শূন্যতায় ছাওয়া। ভয় পাওয়ার চোখে সে আমার দিকে তাকালো। আমি নিজেও ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। ও ভয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মেরো না। হঠাৎ কেউ আমাকে সজোরে ধাক্কা মারল। আমি মেঝেতে পড়ে গেলাম। মাথার ভেতর অসংখ্য চড়ুই পাখির হুটুপুটির শব্দ শুনতে পাচ্ছি। 2 হাতে মাথা চেপে ধরলাম। আলমিরার দিকে চোখ গেল। ছোট মেয়েটি এখন আর সেখানে নেই। সেখানে একটা বারবি ডল পড়ে আছে। দরজায় বেল বাজছে। অনেক কষ্ট করে উঠে বসলাম। হেঁটে যাওয়ার মতো শক্তি অবশিষ্ট নেই। বিরক্ত রমিজ অনবরত বেল টিপেই যাচ্ছে এবং অধৈর্য হয়ে বেলটি চেপে ধরেই আছে। আর কলিং বেলটি এক নাগাড়ে বলেই যাচ্ছে, ওপেন দ্য ডোর।
মাথার ভেতরের চড়ুই পাখিগুলো একসাথে উচ্চ স্বরে ডাকতে শুরু করলো। আমি জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। চোখ খুলেই দেখলাম আমি হাসপাতালে সাদা চাদরে শুয়ে আছি, আর রমিজ আমার মুখের উপরে ঝুঁকে আমাকে চোখ খুলতে দেখে জানতে চাইলো, এখন কেমন আছো? অনেক রাতে ঘরে ফিরলাম, ক্লান্ত আমি, ঘুমিয়ে পড়লাম। সকালে রমিজ চা বানিয়ে দিল, নিরাশ কণ্ঠে জিজ্ঞেস করলো কাল কি হয়েছিল। গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলো কেন যেন রমিজকে বলতে ইচ্ছে করলো না। রমিজ অফিসে চলে গেল। আমি শীতল জলের শাওয়ার নিলাম। খুব ক্ষুধা পেয়েছে। ভেজা চিরা, দই আর কলা মেখে নিলাম। মনে হলো কারা যেন ফিসফিস করে কত শত গোপন কথা বলছে। চিৎকার করলাম, কে কথা বলছে? ফিসফিস থেমে গেল। হঠাৎ একটা ছোট্ট কোমল হাত আমার মুখ ছুঁয়ে গেল। বুঝলাম গতকালের পিচ্চিটা। ওর চোখ আর ঠোঁট ফোলানোর ভঙ্গিমাটা আমার মনে ভেসে উঠল। মনের অজান্তেই আমি আকুল হয়ে কাঁদতে লাগলাম। দরজার বেল বাজছে। গতকালের লিফটে দেখা সেই অসুস্থ বৃদ্ধা জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি জিজ্ঞেস করি, ওষুধ কেনেননি? বৃদ্ধা বলে, কিনছি আম্মা। আমি বললাম, কিন্তু আপনাকে একটুও তো সুস্থ দেখাচ্ছে না। বৃদ্ধা বলল, ভালো হইলেই বা কি করব আম্মা? খালা আম্মায় তো আমারে আর কাজে রাখবো না। কাজ না থাকলে খাবো কি, ঘর ভাড়া দিব কিভাবে? গাজীপুরের একটা বৃদ্ধাশ্রমের সাথে আমার জানাশোনা আছে। বৃদ্ধাকে বললাম, বৃদ্ধাশ্রমে থাকবেন? উনি বললেন, কার বাসায়? আমি বললাম, কারো বাসায় না, ওটা একটা আশ্রয় কেন্দ্র। ওখানে খাবার, চিকিৎসা সব পাবেন। যাবেন সেখানে? যদি যেতে চান আমি আজই সব ব্যবস্থা করব। উনি বললেন, করেন আম্মা, তাহলে তো আমার ভালোই হইব। আমি তাকে 2000 টাকা দিলাম। তার নাম, জন্মস্থানের নাম, বর্তমান ঠিকানা লিখে রেখে বললাম, কাপড় চোপড় নিয়ে 2 দিন পরে আসবেন। সব ব্যবস্থা করে আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। এই 2 দিন আমি বৃদ্ধাশ্রমের ফর্মালিটি সারলাম। পিচ্চিটার উপস্থিতি টের পেলাম না 2 দিন। 2 দিন কেটে গেল। পরদিন সকালে আমি বৃদ্ধার অপেক্ষায় থাকলাম, কিন্তু সে এলো না। ছোট বুয়াকে ওর খোঁজে পাঠালাম। ফিরে এসে সে জানালো মহিলাটি খুবই অসুস্থ, তাই আসতে পারেনি। একটু সুস্থ হলেই চলে আসবে। রমিজ 1 সপ্তাহের ছুটি নিয়েছে। অশরীরের উপস্থিতি টের পাচ্ছি না। ভয়ে ভয়ে আলমিরা খুলি না। কেউ নেই ভাবছি, তবে কি সমস্তই আমার কল্পনা ছিল, কিংবা হ্যালুসিনেশন? হয়তো তাই, নতুবা ওরা এখন কোথায়? 3 দিন পর বৃদ্ধা সকাল 11টায় এলো। মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে, তবে স্বাভাবিকভাবেই শ্বাস নিচ্ছে। বললাম, শরীরটা মনে হয় এখন একটু ভালো, তাই না? বৃদ্ধা বলল, জি আম্মা, ভালোই আছি। আজ তো হঠাৎ করে যেতে পারবো না। আগামীকাল সকাল 9টার মধ্যে চলে আসবেন, কেমন? বৃদ্ধা চুপ করে থাকলো। কিছু খাবেন? বৃদ্ধা কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, না আম্মা, কিছু খাইতে পারি না, খালি ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? অবাক হলাম। এই আগুন গরমে শীত লাগে। বৃদ্ধা বলল, আম্মা, ঠান্ডায় শরীরটা কাইপা কাইপা ওঠে। আমি এখন যাই গো আম্মা, কাল কিন্তু সকাল সকাল চলে এসো, দেরি করো না। সে চলে গেল। যাবার আগে কিছুক্ষণ খুব অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। সেই দৃষ্টিতে কি ছিল যে আমি কেঁপে উঠলাম। দুপুর 12টায় বুয়া এসে খবর দিল, সেই শ্বাসরোগের কারণে বৃদ্ধা কাল রাতে মারা গিয়েছে। অসম্ভব! কি সব বলছিস? না জেনে গুজব ছড়াবি না। বুয়া বলল, গুজব ছড়াবো কেন আপা? আমি তো তারে দেখে আসলাম, উঠানে শোয়াইয়া রাখছে, টাকার জন্য দাফন কাফন হচ্ছে না। আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম। মুখ ভরে বমি হলো। হঠাৎ করে প্রচুর শীত শীত লেগে গা কাঁপিয়ে জ্বর এলো। রমেশকে কোনো রকমে বললাম, একজন দরিদ্র মহিলার দাফন কাফনের জন্য শেফালির কাছে 5000 টাকা দিয়ে দাও। এরপর আমি গভীর অদ্ভুত ঘুমে আচ্ছন্ন হলাম। পরের দিন খুব ভোরে ঘুম ভাঙল। ক্লান্তি আর অবসাদে শরীর মন দুটি বিধ্বস্ত। রমেশ তখনও গভীর ঘুমে। পানির তেষ্টা পেল। রমিজের ঘুম ভাঙালাম না। অবসন্ন শরীরটাকে কষ্ট করে টেনে টেনে রান্নাঘরে গেলাম। ফ্রিজ খুলে একটা বোতল বের করে গ্লাস আনতে গেলাম। ডাইনিং টেবিলে কে যেন মুখ নিচু করে বসে আছে। তার লম্বা চুলগুলো টেবিলের উপরে কিলবিল করে নড়ছে। আমি স্থির হয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইলাম জানি না।
হঠাৎ আঁচলে টান পড়তেই নিচে তাকালাম। গতকালের সেই ছোট্ট মেয়েটা তার বড় বড় দুটি চোখ দিয়ে আমার দিকে চেয়ে আছে। হাত থেকে বোতলটা পড়ে গেল। কাঁচ ভাঙার শব্দে রমেশ উঠে এলো। প্রায় 2 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরলে রমেশের মুখ থেকে মেঘ সরে গেল। এক গ্লাস দুধ আমার মুখের সামনে ধরল। খেতে ইচ্ছে করছে না, খেতে হবে, ডাক্তার বলে গেছে। সন্ধ্যায় তোমার অনেকগুলো টেস্ট আছে, দুধটুকু খেয়ে এই ওষুধটা খেয়ে নাও। আমার কিছু হয়নি রমেশ। ভয় পেয়েছি, ভীষণ ভয়। রমেশ খানিকটা অবাক হয়ে আমাকে দেখে। কিসের ভয় শারমিন? এই নিয়ে তুমি 2 বার জ্ঞান হারালে। আমি বললাম, না রমেশ, রোগ আমার শরীরে না, মনে। আমার খুব বেশি হ্যালোসিনেশন হচ্ছে। যদি পারো আমাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাও প্লিজ। মানসিক ডাক্তার দেখিয়ে বেশ ভালো বোধ করছি। রাতে খুব ভালো ঘুম হলো। অফিস থেকে ছুটি নিয়েছি। রমিজও ছুটিতে। শেফালির কোনো খবর নেই। রমিজ আমাকে কোনো কাজ করতে দিচ্ছিল না। আনাড়ি হাতে রান্না করছে। শেফালিকে ফোন দিলাম, ওপাশে কেমন যেন ঘর ঘর শব্দ হচ্ছে। হ্যালো শেফালি। ওপাশে জোরে জোরে শ্বাস টানার শব্দের সাথে ফ্যাস ফ্যাস কণ্ঠে বলল, আম্মা বড় ঠান্ডা লাগে। কাফনের কাপড় দেয় নাই গো আম্মা, ঠান্ডা লাগে। আমি চিৎকার করে মোবাইল ছুঁড়ে ফেললাম। রমিজ এসে জড়িয়ে ধরল। কি হয়েছে, এমন করছো কেন? সেই বৃদ্ধা শেখ ফোন ধরেছিল। আমি পাগল হয়ে যাচ্ছি রমিজ, আমাকে বাঁচাও প্লিজ। রমিজ আমাকে আরেকটা ঘুমের ওষুধ খাইয়ে দিল। নিয়মিত ঘুমের ওষুধ খাই। আরো বেশি বেশি দুঃস্বপ্ন দেখি। মনে মনে ভাবি, আমি তো বেশ সাহসী ছিলাম, তবে এখন কেন এত ভয় পাচ্ছি? এসব কি হচ্ছে? কেন মনে হচ্ছে? ভূত প্রেত কি পৃথিবীতে আদৌ কিছু আছে? ভীতু মন বলে আছে আছে, পুরাতন সাহসী মন বলে নেই, অলৌকিক বলে কিছু নেই। রমিজ অফিসে জয়েন করেছে, আমি ছুটিতে। সোনালি বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছি। উপলব্ধি করলাম পেছনে কেউ একজন এসে দাঁড়ালো। হাতে চা নিয়ে আমি স্থির হয়ে রইলাম। সে আমার ঘাড়ের নিচে তার বরফ শীতল হাত রাখলো। পুরুষের হাত। আমি কেঁপে উঠলাম। ওর গায়ে শ্যাওলা পচা গন্ধ। নিজেকে বললাম, শারমিন সাহস রাখো, তুমি সাহসী মানুষ। পেছনে না ফিরেই আমি কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলাম। সে ফিসফিস কণ্ঠে বলল, আমি মানসুর, আমার বউ শায়লা, আমার একমাত্র মেয়ে ময়না। আমরা এই 3 তলাতেই বাস করতাম। এক রাতে আমার বন্ধু ট্রেনিংকে ঘুমের ঔষধ মিশিয়ে আমাদের 3 জনকে এক এক করে মেরে ফেলে এই বাড়ির রান্নাঘরের মেঝেতে গেঁথে ফেলল। আমার অপরাধ ছিল, ওর সুন্দরী বউ আমাকে ভালোবেসে ফেলেছিল। আমিও ওর ভালোবাসায় সাড়া দিয়েছিলাম। কেউ কিছু জানলো না, কোনো বিচার পাই নাই। সেই থেকে আমরা এইখানেই থাকি। এই বাড়িতে কোনো মানুষ আমরা থাকতে দেই না। তোমরাও শীঘ্রই মারা পড়বে। ঘাড় থেকে হাত সরে গেল। আমি পেছন ঘুরতে চাইলে সে আমাকে চেয়ার সহ উল্টে দিল। চেয়ার থেকে পড়ে আমার কনুয়ে সম্ভবত ফ্র্যাকচার হলো। হাতটা তুলতে পারছি না। হাতটা মরা মাছের মতো ঝুলে রইল। সন্ধ্যায় রমিজ ডাক্তার নিয়ে এলো। হাতে ব্যান্ডেজ হলো। রমিজ খুব মন খারাপ করে বসে রইল। আমি ঘরে শুয়ে রইলাম। স্থির করলাম আগামীকালেই আমরা এই বাড়ি ছেড়ে যাব, এখানে আর নয়। হঠাৎ রমিজের চিৎকার শুনে তাড়াতাড়ি বসার ঘরে গেলাম। রমিজ ওখানে নেই। 2টো চায়ের কাপ থেকে এখনো ধোঁয়া উঠছে। ডাক্তারকে কোথাও দেখা গেল না। আমি চিৎকার করে ডাকলাম, রমিজ, রমিজ, ডাক্তারবাবু। কারো কোনো সন্ধান নেই। মুষলধারে বৃষ্টি শুরু হলো। সেই সাথে ঘন ঘন বিকট শব্দ, বিদ্যুৎ চমক। সাথে সাথে লোডশেডিং হলো। আতঙ্কে দিশেহারা আমি ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি করছি আর চিৎকার করে রমেশকে ডাকছি। ঘরের এক কোণে হঠাৎ করে একটা মোম জ্বলে উঠল। মোমের আলোতে সেই বৃদ্ধা মহিলাকে দেখলাম। বিষণ্ণ চোখে আমাকে দেখছে। ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠে বলে উঠল, পালা পালা শারমিন। বাবা মার গলা শুনতে পেলাম। সিলিং থেকে কে যেন ঘর ঘরে কণ্ঠে বলল, ভয় নেই, আমি আছি। সিলিংয়ে তাকিয়ে আমি জমে গেলাম। রমিজ ও ডাক্তার
হাসিতে ঝুলছে। আমি এক মুহূর্তের কম সময়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। মনসুর, অচেনা রমণী, ডাক্তার, রমিজ আমার পথ রোধ করে। বৃদ্ধা আর মা বাবা এদের সরিয়ে দিয়ে আমাকে জোর করে ঘর থেকে বের করে দিল। রমিজের গলায় দড়ির ফাঁস, মুখ থেকে রক্ত ঝরছে। দু হাত বেরিয়ে বলছে, এসো শারমিন, আমার কাছে এসো। ভয় নেই, আমাকে ভয় পেও না। আমি ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমক সব উপেক্ষা করে পাগলের মতো দৌড়াচ্ছি। এই মুহূর্তে ঘর নয়, এই বৈরী প্রকৃতি আমার নিরাপদ আশ্রয়। হঠাৎ আঁচলে টান পড়ল। বিদ্যুতের এক ঝলকে দেখলাম পিচ্চিটা আমার সাথে সাথে আসছে। কিছু দূর যাওয়ার পর দেখলাম পেছনে কেউ নেই। একটি দোকানে আলো দেখে দৌড়ে সেখানে গেলাম। একজন দোকানি এবং তার সাথে 2 জন কর্মচারী ছিল। এরপর তাদের সাথে ঘটনা খুলে বলতে গেলে না শুনেই আমাকে তার বাসায় নিয়ে পরে শুনবে বলে দোকান বন্ধ করে তার বাসায় যাই। আমি যখন ঘটনাটি লিখছি এখনো আমি বেশ অসুস্থ, তাই এরপরে আমার সাথে আরও কিছু ঘটে, লিখতে পারলাম না। সময় পেলে আবারও লিখে পাঠাবো। আমার জন্য দোয়া করবেন। লেখায় অনিচ্ছাকৃত ভুল হইলে ক্ষমা করবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। আপনার এমন ঘটনা ঘটে থাকলে আমাদের পাঠিয়ে দিন। আপনি সময় পেলে অবশ্যই পরের অংশ আমাদের পাঠাবেন। আমার কাছেও ঘটনাটি বেশ ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বেশি কথা না বলে পরের ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ঘোস্ট ইনসিডেন্টের সকল দর্শক এবং শ্রোতা, আমি আলিফ। আজ শেয়ার করব আমার এবং আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া বাসা কেন্দ্রিক একটি ঘটনা। চলুন শুরু করা যাক। 2019 সালের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বাসা চেঞ্জ করব। খোঁজাখুঁজি করার পর ময়মনসিংহের কোনো এক মাদ্রাসা এলাকায় একটি বাসা পাই। আম্মু আব্বুর পছন্দ হয়, তাই বাসাটা ভাড়া নিয়ে নিই। ঘটনার সুবাদে বাসাটা কেমন ও বাসাটার পরিবেশ সম্পর্কে বলে নেই। হাফ বিল্ডিং বাসা, পাশাপাশি 2টা রুম, মাঝখানে ডাইনিং, বাহিরে বারান্দা বরাবর ছোট রাস্তার সাথে একটি পরিত্যক্ত জমি ছিল। বিভিন্ন রকমের গাছগাছালি যেমন আম, কাঁঠাল, কচু লতাপাতা দিয়ে আচ্ছন্ন ছিল। রাতের বেলায় এবং দিনের বেলাতেও ঠান্ডা কিছু ছমছমে পরিবেশ বিরাজমান থাকত। এবার আসা যাক মূল ঘটনায়। মালামাল আনার কাজ চলছিল, রুম ভাগাভাগি হয়ে গেল। প্রথম রুমটা আমি পেলাম, যেটা রাস্তার সাথে। দ্বিতীয় রুমটা আব্বু আম্মুদের রুম। দরজার উপরে দেয়ালে সাদা বর্গাকার কাগজে লাল কালি দিয়ে বেশ কয়েকটি আরবি হরফে লেখা ছিল। তো বিষয়টাকে আমরা পজিটিভলি নেই, কারণ এটা তো খারাপ কিছু না। সেটা আর খোলা হয়নি। ঘটনা শুরু হয় বাসায় ওঠার প্রথম শুক্রবার দিনে। আমি আর আমার ছোট ভাই জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আম্মু আব্বুর রুমে শুয়েছিলাম। আমি ঘুম ভাব, ছোট ভাই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ আমার পিঠে একরকম আলতো হাতের স্পর্শ পেলাম। মনে হলো যেন সে স্পর্শটা একটা ক্রস সাইন আঁকলো। ভাবলাম ছোট ভাই যেহেতু পাশে, হয়তো তার আঙ্গুল লেগেছে, তাই আর বিষয়টাকে পাত্তা দেইনি। কিন্তু তার পরের শুক্রবারেও আমরা 2 জন একইভাবে শুয়েছিলাম এবং আমার ঠিক সেম পজিশনে ওই একই স্পর্শ একইভাবে ক্রস সাইন আঁকলো। এবার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। প্রায় 3-4 মাস পার হয়ে গেল। সবাই নানু বাড়িতে ছিলাম। আব্বু আম্মুরা সবাই মিলে গল্প করছিল, কি যেন একটা নিয়ে গল্প করছিল, তবে বুঝতে পারছিলাম কোনো ভৌতিক বিষয়ে কথাবার্তা হচ্ছে। কৌতূহলবশত জিজ্ঞেস করায় তারা বিষয়টি এড়িয়ে যায়। এদিকে বাসায় আমার সাথে নতুন আরেকটা সমস্যা তৈরি হতে লাগলো। বিষয়টি এমন যে রাতে ঘুমানোর সময় বালিশে খসখস আওয়াজ হতো, যা কানে লাগায় প্রচণ্ড বিরক্ত লাগতো। রীতিমতো বালিশকে পেটাতাম, কাজের কাজ কিছুই হতো না। বালিশ চেঞ্জ করেও লাভ হলো না। হঠাৎ একদিন মধ্যরাতে আম্মু উঠে কান্না শুরু করে দিল। তাড়াতাড়ি উঠে গেলাম, অনুধাবন করতে চেষ্টা করলাম কারণটা কি। কারণটা হলো আম্মুকে প্রতি রাতে কেউ যেন একটু ডাক দিত, শুধুমাত্র একটি ডাক। তাও কিভাবে
আমার আব্বু আম্মুকে যেভাবে ডাকে ঠিক সেভাবে আব্বুর আওয়াজে। এই কারণে আম্মুর রাতে ঘুম হতো না, প্রতি রাতে ভয় কাজ করত। এই হলো কাহিনীর নেপথ্যে ঘটনা, যা আমাদের দুই ভাইয়ের কাছে গোপন রাখা হয়েছে। তখন আমিও আমার সাথে ঘটে যাওয়া পূর্বের ঘটনা বলি। সবাই মিলে এবার নিশ্চিত এই বাসায় অস্বাভাবিক কিছু আছে, যেটা চায় না আমরা এই বাসায় থাকি। তবে বাসা পরিবর্তন করাও তখন সম্ভব ছিল না, কারণ ততদিনে করোনার কারণে 2 মাস ধরে লকডাউন। আমার খুবই কৌতূহল জাগতো যে আসলে ডাকে কিভাবে, কারণ আমি কোনোদিন ডাক শুনিনি। এভাবে এই পরিস্থিতি নিয়ে থাকছি, ঘুম না হওয়া, বাসায় কাজের চাপ, এই সব কিছু মিলিয়ে আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়লো। অসুখ আম্মুকে ছাড়ছেই না। একদিন আমার রুমে বসে পড়ছিলাম, যেখানে থেকে ডাইনিং রুমে দেখা যায়। হঠাৎ দেখতে পারলাম ছায়ার মতো কিছু একটা এপাশ থেকে ওপাশে চোখের পলক ফেলার আগেই চলে গেল। পরে জানতে পারলাম আব্বুও বিষয়টি অনেকবার খেয়াল করেছেন। আবার একদিন দ্বিতীয় রুমে আমি একাই বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ আমার আব্বু আমাকে যেভাবে ডাকে ঠিক সেইভাবে ডাক শুনতে পেলাম, মাত্র একটি ডাক। এই করে করে 21 সালের অর্ধেক। পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। শেষে বাসার মালিক স্বীকার করতে বাধ্য হন যে তার বাসায় অস্বাভাবিক কিছু আছে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে পূর্বের ভাড়াটিয়ারা কেন এই কাগজে আরবি লেখাগুলো লিখেছিলেন। তখন করোনা কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো। লকডাউন এক মাস পর পর দেওয়া হতে লাগলো। ঠিক করা হলো হুজুর আনা হবে। পাশের হাজীবাড়ি মসজিদ থেকে একজন হুজুরকে আনা হলো। তিনি আসলেন, দেখলেন এবং বললেন হ্যাঁ সমস্যা আছে। পানির বোতলে ঝাড়ফুঁক করলেন, সেই পানিটা পুরো বাসায় ছিটিয়ে দিলেন। বললেন এটা স্থায়ী সমাধান না, 2-3 দিন ভালো থাকতে পারবেন। বাসা বন্ধ করতে হবে, তার জন্য হুজুর বেশ ভালো পরিমাণের একটা হাদিয়া চাইলেন। এদিকে মালিক পুরোটা দিতে নারাজ, এজন্য সে সময় হুজুরকে বিদায় দেওয়া হয়। ভাবলাম করোনা যেহেতু স্বাভাবিক হয়ে যাচ্ছে, বাসাও চেঞ্জ করে ফেলা যাবে। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, এখন সেই অশরীরীর বড় কিছু একটা করা বাকি ছিল, যার ভিকটিম ছিলাম আমি। সকালবেলা 7টার সময় প্রাইভেট প্রতিদিনের মতো সে রাতে 11টার দিকে ঘুমিয়ে যাই আমি। অ্যালার্ম তো আগেই দেওয়া ছিল, তো অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠি, বেসিনে গিয়ে ব্রাশ করি, ভালো করে মুখ ধুই, ব্যাগ গোছাই, রেডি হই। চাবিটা হাতে নিয়ে শুধু বের হতে যাব, ঠিক তখনই আব্বু ডাক দিয়ে বলে, আলিফ কই যাও? আমি বললাম কেন, প্রাইভেটে যাই। এখন কিসের প্রাইভেট? এখন তো রাত 2টা বাজে। আব্বুর থেকে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইভেন আমি পানি দিয়ে মুখ ধুয়েছি, বেসিন থেকে খোলা বারান্দা দেখা যায়, বোঝা যায় দিন না রাত। আমি কিছুই বুঝিনি, আমার কোনো সেন্স ছিল না। তাহলে অ্যালার্ম চেক করে দেখি অ্যালার্ম তো 7টায়, রাত 2টায় ছিল না। এই ঘটনার পর আর সেই বাসায় থাকা সম্ভব হয়নি। মাস শেষে বাসা চেঞ্জ করে ফেলি। আশেপাশের লোকজনের থেকে শুনতে পেয়েছিলাম পূর্বের ভাড়াটিয়াদের এক মেয়েকে নাকি ঠিক এইভাবে ভুলিয়ে ময়মনসিংহের সুনামধন্য একটা স্কুলের পুকুরে নিয়ে গিয়েছিল। এখন আমরা নতুন বাসায়, আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই, আম্মুও এখন সুস্থ। তো এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, চেষ্টা করেছি লেখার। ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। অসম্ভব ভয়ের ঘটনা। আমরা অনেক সময় বাসা কেন্দ্রিক ঘটনাগুলো পেয়ে থাকি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, শুধু বললেই যে সাবস্ক্রাইব করবেন তা কেন, না বললেও এখনই সাবস্ক্রাইব করুন। পাশের বেল বাটনটি চাপতে ভুলবেন না। আমি মনে করি আমাদের সাপোর্ট করা আপনাদের দায়িত্ব। আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমাদেরকে আরও অনেকটা পথ নিয়ে যেতে সহযোগিতা করবে। আমাদের চ্যানেলটি
আরও সুন্দর করতে সহায়তা করবেন, আমাদেরকে কমেন্ট করবেন। আপনাদের যে কোনো বিষয় জানার বা বোঝার থাকলে জানার থাকলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট